নায়িকাদের জীবনের নানান তথ্য জানার জন্য আমরা কিন্তু বেশ আগ্রহী এবং তাদের জীবনের নানান হারির খবর নিয়ে আমাদের বিশেষ আয়োজন শিল্পীর কথা। এবং আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি আছেন যাকে আপনারা সবাই চেনেন এবং বাংলাদেশের যে নায়িকারা আছেন তাদের মধ্যে সবচেয়ে লম্বাটে নায়িকাদের মধ্যে অন্যতম নামটা যার চলে আসে তিনি হচ্ছেন আর কেউ না, মৌসুমী হামিদ। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আমাকে কিছু কন্ট্রোভার্সি দেন। মানে আপনি একজন নায়িকা যার সম্পর্কে সার্চ করার সময় ওই পরিচালকের প্রেম ছাড়া আর দু একটা মনে হয় আপনার ডিভোর্স হয়েছে এই তথ্য ছাড়া, ডিভোর্স চলতে যে কিছুদিন আগে যে এটাও ছাড়া আর কোনো কন্ট্রোভার্সি পাই না। আমি আপনাকে কি প্রশ্ন করবো, আপনি আমাকে কন্ট্রোভার্সি দেন। এরপরে তোমার সাথে আমার যখন ইন্টারভিউ থাকবে, আমি যখন আগে থেকে জানবো যে আমার নেক্সট ইন্টারভিউ সমৃদ্ধির সঙ্গে, তখন আমি করবো কিছু একটা করে একটা কন্ট্রোভার্সি কি ক্রিয়েট করে ফেলবো, যাতে করে তোমার আমাকে কোয়েশ্চেন রাতে এসে মানে মেকআপ টেকআপ করে কিছু একটা ক্রিয়েট করে ফেলবো। আমি বুঝলাম না, নায়িকারা যাই হচ্ছে দুবাই, সিঙ্গাপুর, এখানে ওখানে খোলামেলা পোশাকে উত্তাপ ছড়ায়, তারপর বিভিন্ন সুগার ড্যাডি থাকে, সুগার বেবি থাকে। তো আপনি একজন নায়িকা যে এরকম কোনো কন্ট্রোভার্সি নাই, মানে বেশি বলে ফেললাম নাকি কন্ট্রোভার্সি লুকিয়ে রাখতে আপনি? ধরো আমিও দুবাই গিয়েছি, আমিও ছোট ছোট কাপড় পরে উত্তাপ ছড়িয়েছি, কিন্তু কেউ জানি না। ও আপনি আসলে অনেক চালা, তলে তলে আপনি টেম্পো চালান, ট্রাক চালাই, তাও 16 চাক্কা ট্রাক চালাই। আচ্ছা, কিন্তু লুকিয়ে রাখেন কিভাবে এগুলো? এই যে এত কন্ট্রোভার্সি লুকিয়ে রাখি বলতে ধরো ও যে একটু বুদ্ধিটা খরচ করি আর কি। বুদ্ধিটা খরচ করে বলতে ধরো এটা যার যার চয়েস। ধরো আমি একটা ছোট কাপড় পরলাম, উত্তাপ ছড়ালাম, অনেকে নিজের উত্তাপ সমগ্র জাতির মধ্যে ছড়িয়ে দিতে চায় নিজের উত্তাপ। আমি আমার সমগ্র উত্তাপ একজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। এই জন্য ধরো ছোট ছোট কাপড় পরলে যাবতীয় উত্তাপ শুধু তার সামনেই ছড়ায়। উত্তাপটা যেন তার মধ্যে আর আমার মধ্যে কন্ট্রোল থাকে। আচ্ছা, তাহলে কন্ট্রোলড উপায়ে উত্তাপ ছড়ায়। আচ্ছা, যাই হোক, আপনার ক্যারিয়ার জীবনটা শুরু হলো কিভাবে? হ্যাঁ, তো এটা তো তোমাকে আমি আমার আগের ইন্টারভিউতে বলেছি কিভাবে শুরু হয়েছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমার সাথে সমৃদ্ধির সাথে আমার এর আগে যে ইন্টারভিউটা, ওইটা দেখে নিলে বিস্তারিত বুঝে যাবে যে ক্যারিয়ারের শুরু লাক্স চ্যানেলের সুপারস্টার। আমি ফার্স্ট রানার আপ হই এবং সেকেন্ড রানার আপ হই, না ফার্স্ট রানার আপ হই, হ্যাঁ ফার্স্ট রানার আপ। তারপর থেকে শুরু, মানে বের হওয়ার পর আর কি, গালা হয়ে যাওয়ার পর থেকে নাটক করি, শো করি, মিডিয়াতে পথ চলা শুরু। চমৎকার। আপনার পার্সোনাল গুজবগুলো, এটা তো আসলে একটু আগে আমরা কথা বললাম যে আপনি লুকিয়ে রাখতে ওস্তাদ। তো সেক্ষেত্রে আপনার এমন কিছু আছে, যেমন বললেন যে উত্তাপ আপনি একটু কন্ট্রোলড উপায়ে ছড়ান, কিন্তু আপনার যে সুগার ড্যাডি আছে এটা কিভাবে লুকিয়ে রাখেন আসলে? সুগার ড্যাডি ধরো যে জিনিসগুলো বড় সাইজে, আকৃতিতে, ধরো সুগার ড্যাডি মানেই তো ইটস সাউন্ড সামথিং বিগ, ইউ নো। সো ধরো এত বড় জিনিস লুকায় রাখা তো ডিফিকাল্ট। বড় জিনিস থাকলে বড় জিনিস লুকায় রাখা খুব ডিফিকাল্ট। লুক এট মি, আমার যে হাইট, আমাকে তুমি ইউজুয়ালি মানে ইজিলি কথা লুকায় রাখতে পারো। উনি খাটো টাটো, এই জন্য আপনার পেছনেই পড়ে থাকে আর কেউ দেখতে পায় না। এই জন্য সুগার, ধরো আমি তো বড়, আমার সুগার ড্যাডি থাকলে তো বড়টাই থাকার কথা। সো আমি চেষ্টা করি যাতে বড় বড় সুগার ড্যাডির ধারে কাছে আমার না যাইতে হয় আর কি। হ্যাঁ, নাকি বাংলাদেশে ওই ধরনের সুগার ড্যাডি নাই, বড় বড় সুগার ড্যাডি নাই, সবাই খাটো? সেটা জানি না, সুগার ড্যাডি সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই। হ্যাঁ, আমি বরং আই লাভ মানে স্পাইসি ফুড আর আই হেট সুইট, ইউ নো। আমি তো আমার মিষ্টি আই স্পাইসি ড্যাডি যদি আমরা নিয়ে আসি, স্পাইসি ড্যাডির কোনো টার্মই নাই এখনো পর্যন্ত। আমরা ক্রিয়েট নতুন করে দেখো পারো কিনা। আচ্ছা, ঠিক আছে, দেখো ট্রেন্ডটা সেট করতে পারো কিনা স্পাইসি ড্যাডি। তখন একটা কন্ট্রোভার্সি পাবে। এনিওয়েজ, আপনার হাইটের কারণে আপনার সাথে অনেক নায়কের অভিনয় করা সম্ভব হয়নি, এমন ঘটনা ঘটেছে? হ্যাঁ, কিন্তু আমি তো জানি রিসেন্টলি আপনি মোশাররফ করিমের সাথে কাজ করছেন। হ্যাঁ, সব নায়কের তো মানে সব নায়কের তো হাইট নিয়ে প্রবলেম নেই। ধরো কিছু কিছু গল্প থাকে যেখানে হয়তো ডিমান্ড করে, নায়ক চায় যে তার নায়িকা তার চেয়ে শর্ট হবে। ইউজুয়ালি আমরা আইডিয়ালি যেটা দেখি, মানে টিপিক্যাল হিরো হিরোইনের যে সংজ্ঞা আমরা দেখি, যে হিরোরা সবসময় লম্বা হয়, নায়িকারা একটু শর্ট হয়। তো সেইটাতেই প্রেফার করে বেশি, দেখতেও একরকম সুন্দর লাগে। আমরা যেরকম সবসময় দেখতে চাই যে হাজবেন্ডই লম্বা
লম্বা হবে, ওয়াইফ হাজবেন্ডের চেয়ে শর্ট হবে, ওয়াইফ যখন হাজবেন্ডের চেয়ে টল হয়ে যায় তখন ওইটা আমাদের কাছে দেখতে মনে হয় এটা একটা অড রিলেশনশিপ বা একটা অড কাপল, এরকম লাগে না আমাদের কাছে? আমার থেকে একটু শর্ট, হ্যাঁ একটু শর্ট, খুবই অল্প। তাহলে তো আপনি হিল পড়তে পারেন না? আমি হিল পরি না, আর আমি হিল পরলেও ওর এমনও হয়েছে যে আমি ওর সাথে কোথাও গেছি কিন্তু আমি হিল পরেই গেছি এবং হিলটা ওই এনে দেয়, বলে তোমার এই ড্রেসের সাথে হিলটা ভালো লাগবে, তুমি পরো দেখতে। কারণ হিল তো আমরা আসলে হাইট বাড়ানোর জন্য পরি না, আমরা মানে আমি হিল পরি অ্যাটলিস্ট কনফিডেন্ট ফিল করার জন্য, হিল পরলে সুন্দর লাগে দেখতে। তাহলে রিসেন্ট যে কাজটা আসছে আপনার মোশাররফ করিম ভাইয়ের সাথে, এটা সম্পর্কে একটু জানতে চাই। 14 বছর পরে অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করার সুযোগ পেলাম একটা তার সিরিজে। বেশ সুন্দর একটা ক্যারেক্টার, যদিও ছোট কিন্তু বেশ মজার আর কি, ক্যারেক্টারটা খুবই মজার। নাম কি সিস্টার? নাম বহিমিয়ান ঘোড়া। এটা কোরবানি ঈদে সম্ভবত রিলিজ হতে যাচ্ছে। হইচইয়ের সাথে এটা আমার প্রথম কাজ, এটা অমিতাভ রেজা চৌধুরীর সাথে আমার প্রথম কাজ। এটা তো কন্ট্রোভার্সি না? আচ্ছা, সেক্ষেত্রে এই যে আমরা একটু শুনতে চাই স্টোরিটা আসলে কিসের উপর ভিত্তি করে, এবং আমি শুনেছি এখানে শুধু আপনি না আরো কিছু নাই, আরো অনেকে। হ্যাঁ, এবং আমার মনে হয় না সবাই তো লিডিং ক্যারেক্টার করতে পারবে না, এটা তো খুবই একটা অদ্ভুত। একটা ধরো একটা সিরিজে ক্যারেক্টার বলতে ধরো আমি যেটা বুঝি, ধরো গতানুগতিক সমাজে অনেক কিছু আছে যে লিড ক্যারেক্টার আমি নায়িকা করছি, বাকি সবাই সাইড ক্যারেক্টার করছে। লিড ক্যারেক্টার বলে কিছু নাই, সাইড ক্যারেক্টার বলে কিছু নাই, যা আছে তা অনলি ক্যারেক্টার। হ্যাঁ, তুমি স্ক্রিন প্রেজেন্স বলতে পারো যে স্ক্রিন প্রেজেন্স ওনার বেশি, স্ক্রিন প্রেজেন্স ওনার কম, কিন্তু অল ইজ ক্যারেক্টার। এটা ধরো আমরা এক ধরনের নিজেদের ইনসিকিউরিটি ঢাকতে একটা টার্ম বের করছে যে ওই লিড ক্যারেক্টার, ওই সাইড ক্যারেক্টার। এগুলো বলে তুমি ফিল্মের ল্যাঙ্গুয়েজ তুমি যদি দেখো, এগুলো কিন্তু ফিল্মের ল্যাঙ্গুয়েজে নাই। সো এটা আমরাই ক্রিয়েট করি আসলে আমাদের ইনসিকিউরিটি ঢাকতে। হ্যাঁ, আমি ছোট রোল করছি, যে আমার রোলের স্ক্রিন প্রেজেন্স কম, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অ্যান্ড ওই অল্প স্ক্রিন প্রেজেন্সেই আমি চেষ্টা করেছি আমার 100% দেওয়ার, এবং আই ডিড গুড। মানে সেটের সবাই, পরিচালক উনি খুবই খুশি আমার পারফরমেন্স। শেষ হয়ে গেছে? হ্যাঁ, শুটিংও শেষ হয়ে গেছে, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ হতে যাচ্ছে সমৃদ্ধি, আই এম টেলিং ইউ। হইচইয়ের সাথে আমার প্রথম কাজটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, এবং কাজটা সুপার ফান। মানে এটা তুমি বলতে পারো যে ধরো স্যাটারের মধ্যে, মানে কমেডির মধ্যে অনেক কিছু আছে, যেটা ধরো সোসাইটিতে যে কথাগুলো আসলে আমরা বাক স্বাধীনতার কারণে সরাসরি বলতে পারছি না, অনেক কিছুই। হ্যাঁ, যেমন ধরো অনেক কিছু এখন তুমি ধরো এখন দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে পলিটিক্যালি, তুমি তো ওইটা নিয়ে কথা বলার নিশ্চয়ই সাহস করবা না। হ্যাঁ, নাও বলা সাহস। হ্যাঁ, তো ধরো ওইটা মানে ওই সিরিজটা এরকম যে ধরো খুবই ফানি একটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে ওর জীবনের নানান রকম ঘটনা দিয়ে অনেক কিছু ডিসক্রাইব করা। সো ইট ওয়াজ রিয়েলি ফান। কিন্তু মোশাররফ করিম ভাইয়ের সাথে আপনি যখন অভিনয় করেছেন তখন কেমন দেখা গেছে? আমার সাথে ভাইয়ার সিন খুব বেশি একটা ছিল না, সামনাসামনি আলাদা আলাদা ছিল। কিন্তু ধরো আমি যখন জালালের গল্প করছি, জালালের গল্প তো পুরোটাই আমি আর মোশাররফ ভাই। ধরো মোশাররফ ভাই ওখানে ডায়লগও দিচ্ছে যে লাভ দিয়া জয় ধরবে আর কি, এরকম কিছু। আচ্ছা, জালালের গল্প দেখছো তুমি? কিছুটা দেখছি। হ্যাঁ, জালালের গল্প কুয়ার পাশে একটা সিন আছে, ওই সিনটা আমরা ইম্প্রোভাইজ করে ওখানে করছিলাম যে ও বেসিক্যালি ওর গার্লফ্রেন্ডকে, মানে যে মেয়েটা আছে, মেয়েটা কোনোভাবেই ওকে কোঅপারেট করতেছে না টু স্লিপ উইথ হিম, কিন্তু জোর জবরদস্তি করতেছে, কিন্তু জোর জবরদস্তি করতে ও তার ভালো লাগতেছে না। সো মেয়েটাকে না ও কনভিন্স করতে চাচ্ছে যাতে করে ও খুব ইজিলি হি ক্যান গেট হার। তো বলতেছে যে ও আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ঠিক এইরকম লম্বা, এইরকম চুল, এইরকম করে শাড়ি পরতো, আমি লাফায় তাকে চুমা খাইতাম, মানে এরকম একটা ডায়লগ দিচ্ছে হাসতে মানে ইট ওয়াজ মোশাররফ ভাইয়েরই আইডিয়া আর কি। আচ্ছা, যেহেতু আপনি একটু বলা যায় যে উচ্চতায় অনেক লম্বা এবং একটু সাধারণত বড় সড়ই, তো সেক্ষেত্রে এমন হয় যে ভাইয়াকে কখনো কোলে তুলে নিয়েছেন? হ্যাঁ, যদিও আমরা জানি যে আপনাদের প্রেমের শুরুটাই হচ্ছে ভাইয়া আপনার কোলে বসে। হ্যাঁ, ওইটা তো ধরো আমরা খুবই চাইল্ডিশ, ও খুব চাইল্ডিশ, আমিও খুব চাইল্ডিশ, এন্ড ওয়েন উই আর টুগেদার, আমরা যখন দুইজন একসাথে হই, দিন শেষে সকল কাজ মানে সবার লাইফের
মানে প্রফেশনাল লাইফ বলো বা আউটার লাইফের সবকিছু শেষ করে আমরা দুজন যখন এক জায়গায় হই আমাদের ছোট্ট পাখির বাসায়, তখন উই বিকেম চাইল্ড বোথ অফ আস। আমি ওর কোলে উঠি, ও আমার কোলে উঠে। আমি রান্না করতে গেলে ও খুবই প্রচন্ড আমাকে জ্বালায়, কারণ রান্নার প্রতি ওর দেখি যে এক ধরনের কি বলে কিউরিয়াসিটি তৈরি হয়েছে। আর আম্মু তো সারাক্ষণ, আম্মু বলতো ওর আম্মু তো গালাগালি করতে থাকে যে জীবনে এক গ্লাস পানি ঢেলে খাওয়াইতে পারলাম না তোরে, তুই রান্না করস। খুব খুশি হয় যে ও কে রান্না করছে, ডাল কে রান্না করছে, আম্মু ডাল তো রান্না করছে। ও আচ্ছা ঠিকই আছে। বউ বলছে না, বউ বাসায় ছিল না, খাবে কি, বউ তো শুটিং করতে গেছে। সে দর্শক আপনারা বুঝতেই পারছেন, মৌসুমী হামিদ তার হাজবেন্ডকে বাসায় রান্না করায়। আর কি করে আপনার কন্ট্রোভার্সি মৌসুমী হামিদ তার জামাইকে বাসায় রান্না আপনি আর কি কি করেন ভাইকে দিয়ে? আমি তো ওকে দিয়ে কিছুই করাই না, করেও তো দেন না, যা করার ওই করে। আচ্ছা, তার মানে বাড়িতে দুজনেই কুকিং পছন্দ করেন, এজন্য দুজনের মধ্যে মাঝে মাঝে একটু কম্পিটিশন হয়। ও চাই কম্পিটিশন করতে, কে ভালো রান্না। সো আমি করলাম রান্না বান্না, ও যেটা করলো, ও আসার পর ও আমাকে সুন্দর করে ক্লিন করে দিল। আমি দেখলাম যে ও খুব ভালো ক্লিনিং পারে। সো আমরা ওইভাবে আমাদের কাজ ভাগ করে নিই আমরা যখন বাসায় আসি। আপনার বাবা মা নিয়ে অনেকেই অনেক কিছু ভাবে যে আপনার বাবা মা অভিনেতা কিনা বা অভিনেত্রী কিনা, এই বিষয় নিয়ে কিছু খোলাসা করবেন সেটা? হ্যাঁ, মানে অনেকেই মনে করে যে আমি ম হামিদের মেয়ে, যেহেতু আমার নামে শেষে হামিদ আছে, মৌসুমী হামিদ, আবার ম হামিদ, তো তনিমা হামিদ, মানে মহামিদ, ফাল্গুনি হামিদ। অনেকে মনে করে আমি ওই ফ্যামিলির কেউ আর কি, হয়তো ওনাদের বোন বা ওনাদের মেয়ে বা ওনাদের কাজিন। জাস্ট এই যে হামিদ আছে, স্টার কিড ভাবে সবাই। স্টার কিড, ও মাই গড, নেপোটিজম হয়ে যেত। কিন্তু না, আমি স্টার কিড না, আমি খুবই নর্মাল কিড, ভিলেজ কিড বলতে পারো, গ্রামের বাচ্চা আর কি। তো অনেকেরই মনে করে যে হামিদ নামের জন্য। আর তনিমা আপুর সঙ্গে ফাল্গুনি হামিদ, উনি খুবই শ্রদ্ধেয়। ওনার চেহারার সাথে মনে হয় আমার চেহারা মিল আছে, নামের তো মিল আছে। তনিমা আপুকে তো দেখছি, তনিমা আপুর সঙ্গে আমার চেহারার মিল আছে, মানে আপুর চেহারা এরকম গোল গোল, আমার চেহারাও গোল গোল। তো অনেকে মনে করে যে আমরা বোন, আমরা আপন দুই বোন। আসলে তো না, আসলে না। আপনি কাজ করতে পারেন, সম্পত্তির ভাগ চাইতে পারেন, চেহারার মিল আছে। ভালো বুদ্ধি দিছো তুমি আমাকে একটা। আপনার যে গ্রেট, আপনার যে অনেক সম্পত্তি আছে তার সাথে একটু সম্পত্তি মিলবে। আমার যে অনেক সম্পত্তি, আমরা পরে কথা বলবো। আচ্ছা, একটু জানতে চাই যে কখনো ডেটিং অ্যাপস ইউজ করেছেন কিনা? খুব শখ করে ডেটিং অ্যাপস একটা নাম আসলাম। ডেটিং অ্যাপস এর নাম বলার দরকার আছে? শুধু শুধু ওদের প্রমোশন করে লাভ নেই। তো ধরো এবার অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য তো কিছু প্রসেস থাকে। তো ওই প্রসেস, আমি ওখানে মেইল আইডি দিতে হয়, ছবি দিতে হয়, তারপর তোমার কি কি ভালো লাগে, এই হ্যাঁ কেমন পছন্দ, ওই যে ম্যাচ হইতে হয়। তো ওগুলো আমি এতবার দিয়ে অ্যাপটা খোলার চেষ্টা করলাম বা অ্যাকাউন্ট আইডিটা খোলার চেষ্টা করলাম, আমি যেই কবার অ্যাটেম্প নিলাম এভরি টাইম ইট ওয়াজ ফেইলড। মানে আমি অ্যাকাউন্টটা খুলতেই পারলাম না। কেন আমি জানি না, মানে আমার ধরো একটু এই যে ইলেকট্রিক বিষয় নিয়ে বা আমার একটু জ্বর আছে, এই টেক ইয়ে নিয়ে, আমি একদমই টেক এত বেশি বুঝি না আর কি। তো এই জন্য আমি একা একা খুলতে গেছি। এখন বাসা দেখতে দেবে ভাইয়া? ওয়াই নট, ওর সাথে এটা তো বিয়ের পরে নিশ্চয়ই না, বিয়ের অনেক আগে। আচ্ছা, আই হোপ। তখন কি প্রেমে ছিলেন? প্রেমে ছিলাম মনে হয়, ছিলাম। হ্যাঁ, প্রেমে থেকেও ডেটিং অ্যাপসে কেন? হ্যাঁ খুলছে, ওকে দেখাই যে আমি নামাইছি। এখন আমি খুলবো, এখন অ্যাকাউন্ট খুলবো এখানে, তারপর সোয়াপ করবো, রাইট সোয়াপ, ছেলেটাকে ভালো লাগবে, তারপর তার সাথে ঘুরতে যাবো, কফি ডেটে যাবো, ভালো লাগলে তো অনেক কিছু করে ফেলবো, এইসব ভয় দেখাইতাম আর কি। তারপর কিন্তু আমি অ্যাকাউন্টই খুলতে পারিনি। আর ও মিচ করে হাসতো, জানো, মানে ওটার সামনে। হ্যাঁ, মানে আমি রাগে করতাম এগুলো আর ও হাসতো। বুঝতে পারছেন, মেয়েরা আসলে যখন রাগ করে তখন অনেক উল্টাপাল্টা কাজ করে, ওগুলো কিন্তু সিরিয়াসলি করে না। সিরিয়াসলি করছিলেন? একদম। যাক, তাহলে ভেরি লয়াল পারসন। যখন রাগ করবেন আমাকে বলবেন, আমি আপনাকে খুলে দেবো। তাতে ভাববেন না যে আমি ডেটিং অ্যাপ চালাই। ওকে। বলছিলেন আপনি খুব লয়াল। তার মানে সমৃদ্ধি আইডি খুলতে পারে আর কি। আমি আইডি খুলে দিই মানুষেরটা, আমি নিজে খুলবো। ও আচ্ছা, ঘটক, ম্যাচ মেকার। একদম। আচ্ছা, বলছিলেন যে আপনি লাভে খুব লয়াল। হ্যাঁ, আমি রিলেশনশিপে লয়াল থাকতে পছন্দ করি। আচ্ছা, কখন যদি দেখেন যে ভাইয়া লয়াল না, তখন কি করবেন? একদম ইনস্ট্যান্ট ছেড়ে দিব।
ইনস্ট্যান্ট বোঝার চেষ্টা করবেন না। ওকে, বোঝার চেষ্টা করার কিছু নাই তো, ইটস আ চয়েস দ্যাট ইউ মেক। ধরো তুমি ক্ষমা করে দিলা, তুমি একটা রিলেশনশিপে তোমার পার্টনার তোমার সাথে চিট করলো, তুমি ক্ষমা করে দিলা, তখন আমরা কি চাই যে আচ্ছা ধরো তোমার পার্টনার সরি বললো, ডু ইউ রিয়েলি নিড ইট? মানে ডু ইউ রিয়েলি নিড সামওয়ান টু টেল ইউ যে হেই I hurt you, I wasn't loyal to you, I cheated on you, I'm sorry. Do you really need it? No. হ্যাঁ, এটা যদি কেউ বলে, কেউ চিট করে লয়াল হয়ে মানে রিয়ালাইজ করে যদি কেউ বলে সরি ফিল করে, তাহলে ভালো লাগে। মানে ভালো লাগে বলতে ধরো ওই হার্ট বা ওই ব্যথার সাথে এক ধরনের ইজ হয়, বাট ডু ইউ রিয়েলি নিড ইট? এই যে বোঝার চেষ্টা করবেন না যেটা বললা, মানে ডু ইউ রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড? নো, চিটিং ইজ এ চয়েস। আমার তোমার সাথে বলতেছে না, আমার তোমাকে ভালো লাগতেছে না, বা সামহাও আমি তোমার সাথে ম্যাচ করতে পারছি না, বা সামহাও আমি ডিসিশন নিলাম যে আমার তোমার সাথে হচ্ছে না, বা সামহাও আমার অন্য কাউকে ভালো লাগছে, তো আমি তোমাকে বলবো যে তোমার সাথে আমার হচ্ছে না, আমার অন্য একজন ভালো লাগতেছে, আমি বুঝতেছি না কি হচ্ছে। মানে যখন আসলে দুইটা পার্টনারের মধ্যে কমিউনিকেশনটা ঠিকঠাক থাকে না, তখন এই ধরনের হয়। আর চিটিং হচ্ছে এটা শয়তানি ছাড়া আর কিছুই না, ইটস মানে ডিসঅনেস্টি, মানে এটা খারাপ, জাস্ট ইটস ব্যাড, ইটস এ ক্রাইম, আই উড সে। আপনার মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম ধরো এই মাসে আমি কোনো কাজই করি নাই, আজকে এইটা করার পরে হয়তো ওনারা আমাকে একটা খাম দিবে, কত টাকার খাম দিবে আমি জানিও না। না দেয় যদি? না দিলে তাহলে লস, পুরোটাই গাড়ির তেলের টাকাটাই লস, আর কি। আচ্ছা তাহলে ইট উইল বি মাই অনলি ইনকাম। এটা আপনার মাসিক ইনকাম? হ্যাঁ, কারণ এই মাসে আমি মাত্র এটাই করছি, আর কিছুই করি নাই, তাহলে এটাই আমার মাসিক ইনকাম। আচ্ছা, এই যে মাসিক ইনকাম যে মানুষ জিজ্ঞেস করে, কেমন লাগে আপনার? আমার কাছে এটা এক ধরনের অসভ্যতা লাগে। আমি তোমাকে বলতেছি না, ইটস এ ট্রেন্ড নাও, সবাই জিজ্ঞেস করে মাসিক ইনকামের কথা। তারপরে এবার ঈদে তো মোটামুটি ঈদের বাজেট কত, ঈদের বাজেট করো, বাজেট কত বলে একদম সবাই কি অদ্ভুত ভাবে প্রত্যেকটা নিউজ চ্যানেলের রিপোর্টাররা মার্কেটে যে সবাইকে জিজ্ঞেস করছে কত টাকা বাজেট নিয়ে এসেছে। কেন আপনার অসভ্যতা লাগে? এটা খুবই পার্সোনাল কোয়েশ্চেন, আমার মাসিক ইনকাম কত। এবং ধরো এটা একটা শিল্পীকে কোয়েশ্চেন করার মতো কোনো কোয়েশ্চেন বললে আমার মনে হয় না। আমার মনে হয় এটার চেয়ে আরো অনেক মানে গ্রেটের গুড কোয়েশ্চেন আছে, জানার আরো অনেক মানে বেটার কিছু আছে এটার চেয়ে। ধরো মাসিক ইনকামটা একটা মানুষের এক একজনের ইনকাম এক এক রকম, তো তুমি যখন একজনের ইনকাম ডিসক্লোজ করতেছো ইন ফ্রন্ট অফ পুরা জাতি, তখন ধরো তাদের চেয়ে যাদের কম ইনকাম, ধরো তারা তো ঠিক আছে ভালো, তাদের ধরো মাসিক ইনকাম 5 লাখ টাকা, কিন্তু যার মাসিক ইনকাম মাত্র 5,000 টাকা, সে যখন ওই ভিডিওটা দেখতেছে, মানে ওই মানুষটা তখন কেমন ফিল করবে? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যেই মহিলাটা ওই যে চ্যানেলের একটা এবার ঈদে যে ভাইরাল হলো, একটা মহিলা প্রশ্ন করা হলো যে আপনি কত টাকা নিয়ে, আপনার শপিং এর বাজেট কত? উনি বললো 5,000 টাকা নিয়ে আসছি ফ্যামিলি সবার জন্য কিনতে। তারপর ওই মহিলা ওনাকে আবার প্রশ্ন করলো, এই যে অনেকেই তো 2 লাখ টাকা বাজেট বলতেছে, 3 লাখ টাকা বাজেট বলতেছে, তো আপনি ওনারা এত টাকা দিয়ে ঈদ শপিং করতেছে, কিন্তু আপনি এত টাকা কি আপনার হবে? তখন উনি পারলো না ধরে রাখতে, ওনার অস্ত্র, ওনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল এবং উনি কান্না করে দিল, লিটারালি হাউ করে ক্যামেরার সামনে কান্না করে দিল। তো তোমার কি মনে হয় না যে মানে আমরা আসলে দিনের পর দিন এরকম ভালনারেবল সিচুয়েশনে আমরা কেন এরকম হয়ে যাচ্ছি, আমরা কেন এত অস্থির হয়ে যাচ্ছি? দিস ইজ দ্য রিজন। মানে এই জিনিসটা গিয়েও তো অনেকে আমার কোটি টাকার ঘড়ি, ননসেন্স, টাকার জামা, ননসেন্স। তুই কোটি টাকার ভালো কাজ করছিস কি ওইটা বল? তোর কোন কাজটা রিকগনাইজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড অর পুরা কান্ট্রি ওয়াইজ, যে সবাই তোকে অ্যাপ্রিসিয়েট করছে, ওইটা বল। হোয়াট ডিড ইউ ডু ফর দ্য গ্রেটার গুড? 1.5 কোটি টাকা দিয়ে তুমি ঘড়ি কিনছো, ওটা তোমার ঘড়ি, তোমার পার্সোনাল ইউজের ঘড়ি, ওইটা দিয়ে তুমি দেশ, জাতি, জনগণের বিন্দুমাত্র কোনো উন্নতি করো নাই, বিন্দুমাত্র কন্ট্রিবিউট করো নাই, তুমি 1.5 কোটি টাকার ঘড়ি করছো। ও মাই গড, আসলে এটা দুঃখজনক এবং এটা কিন্তু অনেকের জন্য হীনমন্যতাও সৃষ্টি করে। এক্স্যাক্টলি তাই। ও কেন কাঁদলো ওই মহিলাটা? তুমি দেখছো ওনার কান্নাটা? আমি নিতে পারি নাই জানো সমৃদ্ধি ওই ভিডিওটা দেখার পর। আপনি ব্যক্তিগতভাবে ঈদ শপিংটাকে অনেক লাক্সারিয়াস কিছু করেন?
আমি ঈদের শপিংই করি না, আমি লাস্ট কত বছর ধরে ঈদের শপিং করি না, আই ডোন্ট নো। হ্যাঁ, তো এটা এখন করো ট্রল আমাকে যে ও পুরনো কাপড় দিয়ে ঈদ করলেন মৌসুমী হামিদ, ট্রোল করবে গরিব বা এই সেই হ্যান ত্যান। আই ডোন্ট কেয়ার অ্যাট অল। এই ননসেন্স, সোশ্যাল মিডিয়ার এই ননসেন্স এখন ধরো এটা একসময় আমাকে প্রচন্ড ইফেক্ট করছে, যখন আমার হাইট নিয়ে বারবার আমি রিজেকশন ফেস করছি। 2021 সালের পর তো আপনার হাইটও বেড়ে গেছে। হ্যাঁ, 2018 পরে 18 পরে আস্ট্রিস করে হাইট বেড়ে হয়ে গেছে। তো তখন যখন আমি চারিদিক থেকে মানুষের এগুলো শুনছি আমি এই যে হীনমন্যতায় ভুগতে ভুগতে ডিপ্রেশনে যেতে যেতে মানসিক অবস্থার 12টা বেজে গেছিল আমার। ওখান থেকে রিকভার হইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো রিকভার হওয়ার পর এগুলা আমাকে টাচও করে না, এগুলো দেখলে আমার আই জাস্ট ইগনোর। মানে ধরো মানে ইগনোর মানে কি, আই জাস্ট ইগনোর দিস। আমাকে এক ফোঁটা মানে আমার মানসিক শান্তির এরা এই ধরনের কথা বা এই ধরনের কমেন্ট বা এই ধরনের ট্রোলিং আমাকে কিছুই করতে পারে না। হু এভার ইউ আর, ধরো থাকে না অনেকে ইচ্ছা করে ঢং করে একটু খোঁচা মারে। আমি বলতেছি কালকেই একটা ইন্টারভিউতে গেছি একটা জায়গায়, উনি একজন অনেক বড় একজন নায়িকা। তো আমি যেহেতু সিনিয়র আর্টিস্ট, আমি কথা বলতে গেলাম, আমার শেষ হয়ে গেছিল, আমি চাইলে চলে যেতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা ভদ্রতা যে উনি একজন সিনিয়র শিল্পী, ওনাকে যে হ্যালো বলে আসি। তো আমি ওনাকে হ্যালো বললাম, সালাম দিলাম যে খুব আমি গতকালকেও শুনেছি আপনি ছিলেন কিন্তু দেখা করতে পারি। উনি আমাকে খোঁচা দিয়ে কি জানি একটা বললো যে হ্যাঁ তোমার শিডিউল অনুযায়ী আমি শিডিউল ফেলছি। আমি না মানে এবং ধরো অন্য সময় মানে ধরো এটা যদি ইউজুয়ালি তোমার মুখটাও এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল না, আমার না কিছুই হয় নাই মানে আই ডিডন্ট ফিল ব্যাড অ্যাট অল, বিকজ মানে আমি জানি উনি ওইরকমই, উনি আমার এই যে আমার শ্রদ্ধাটা বা ভালোবাসাটা উনি নিতেই পারেন নাই, ইটস হার লস। সো আমি হাসলাম, আরে কি বলো, তারপর আমি চলে আসলাম, বাই বাই সুন্দর করে চলে আসলাম। এক ফোঁটা আমি ধরো রিয়াক্ট করি নাই বা ওই ব্যাড এনার্জির এক ফোঁটা ব্যাড এনার্জি আমি আমার ভিতরে ঢুকতে, এবং আমি শিওর আমি জানি ওখানে আরো 4-5 জন ছিল। আমি চলে আসার পরে নানান রকম কিছুক্ষণ গসিপ তো হবেই, তো ওরাই গসিপ করবে, আমি একা একা কিন্তু পরে আমি সুন্দর মতো আমার গাড়ি নিয়ে আমি চলে আসছি। আমার কিন্তু আর বিন্দু মাত্র ওইটা আমাকে মানে আমার মানসিক শান্তি কিন্তু এটা নষ্ট করে নাই। থ্যাংক ইউ সো মাচ। এবারে র্যাপিড ফায়ার, আপনার সাথে একটা র্যাপিড ফায়ার খেলবো। দর্শক, এবারে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা আপু, আপনাকে কিছু কোয়েশ্চেন করবো, খুব চটপট উত্তর দিতে। I know rapid fire is. Okay. What rapid fire জানি তো। আমি ভাবছিলাম আপনি জানেন না, যাই হোক। জানি, তোমরাই জানো rapid fire খেলার পর হ্যাম্পার দিতে হয়, ভালো মানে ভালো করলে আর কি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কোন হ্যাম্পার রেখেছে। প্রিয় রং কি? আমার প্রিয় রং হোয়াইট আর ব্লু। ওকে, প্রিয় খেলা? হাসিন কেন? প্রিয় খেলা জিজ্ঞেস করছো তাই হাসি লাগছে। সকালের ক্রিকেট। সকালের খেলা? So I love playing anything. মানে আমি খুব স্পোর্টি, তো আমি খেলাধুলা ছোটবেলা থেকে খেলাধুলা করছি। আমার খেলাধুলা বেশ ভালোই লাগে, যে কোনো খেলা, ধরো গোল্লাছুট, তারপরে ক্রিকেট, ব্যাডমিন্টন, দাঁড়িয়ে বান্ধা, আর রাতে বসে বসে যে খেলাগুলো খেলা, বসে বসে মানে দাবা, লুডো। ঠিক আছে, আমি খুব ভালো তাস খেলতে পারি। কার্ড? আমি খালি হাজারি খেলতে পারি। আচ্ছা, বাহ চমৎকার। সব খেলাই পছন্দ করেন মৌসুমী হামিদ। প্রিয় মানুষ? বাবা। আমি জানতাম এই প্রশ্নটা হবে, সকল মেয়েদের পছন্দ হচ্ছে বাবা। বাবা বেশি ভালো লাগে। হ্যাঁ, বাবা। পছন্দের অভিনেতা? অনেক অনেক আছে, সো মেনি। ফরিদি ভাই একজনের নাম বলতে হলে বলবো ফরিদি ভাই। চমৎকার। পছন্দের খাবার? ভাগ্যিস বুড়ি বলেন নাই। ও হ্যাঁ, আমার তো ওটাও খুবই পছন্দ, বুড়ি বলতে। হ্যাঁ, বুড়ি। পছন্দের অভিনেত্রী? পছন্দের অভিনেত্রীও অনেক, তবে আই উড লাইক টু সুবর্ণা আপু। আচ্ছা, এবার আবারও প্রশ্ন। ঠিক আছে, র্যাপিড ফায়ার শেষ। তুমি কেমন করলাম র্যাপিড ফায়ারে? খুব ভালো করলেন আপনি। আপনি এই পুরো রুম ভর্তি বাতাস পেলেন। ও আচ্ছা, আপনি বাতাস বসে বসে। আচ্ছা, আপনাকে এক সময় খুব সুন্দর সুন্দর সিনেমা করতে আমরা দেখতাম, এবং সেখানে খোলামেলা পোশাক উত্তাপ ছড়াতে দেখতাম। এখন খোলামেলা পোশাকগুলো কোথায়, বিক্রি করে দিচ্ছেন কিনা? কোথায় বিক্রি করেছেন? হ্যাঁ, কেজি ধরে বিক্রি করে দিচ্ছি। কারণ
কারা কিনলো? আমার সাইজ কার হবে বলো? ও সেটাও কথা, ছেলেরা পড়তে পারে তো, কিন্তু ডিজাইন মিলবে না তো, মেয়েদের ডিজাইন। ধরো ছোট মেয়েদের ছোট ছোট উত্তাপ ছাড়ানো কাপড় যদি ছেলেরা পরে তাহলে কি উত্তর ছড়বে? What do you think? মনে ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে কেজি ধরে বিক্রি করে দিয়েছেন তাই তো? আচ্ছা, আপনি এত লম্বা হলেন কিভাবে? খুব লেম কোয়েশ্চেন। I expect better from you. আমার বাপ মা লম্বা। আচ্ছা, একটা নাটক ছিল, আপনি কি কমপ্লেন খান কিনা? না না, আমার আব্বু আম্মু লম্বা, সো আমি আমার বাপ মার জিন পাইছি। নায়িকাদের সিনেমা মুক্তি পায় না, তারপর বিলাসবহুল জীবনযাপন করে। তো আপনি বিলাসবহুল কি কি জীবনযাপন করছেন? আমার একটাই গাড়ি, আমার এখনো বাড়ি হয়নি। বিলাসবহুল, এটাও আমার কাছে বিলাসবহুল জীবন। আমি গাড়ি চালাচ্ছি, আমার একটা গাড়ি আছে, ঢাকা শহরের ফ্ল্যাটে থাকছি, ভালো সুন্দর এরিয়া থাকছি, সেফ এরিয়াতে, মানে বেশ বেটার প্লেসে থাকছি। ধরো যেখান থেকে আমি আসছি, যে সিচুয়েশন থেকে, আমার কোনোদিন এত বড় ড্রিম ছিল না যে আমি নিজে টাকা দিয়ে গাড়ি কিনে সেই গাড়ি চালাতে পারবো ঢাকা শহরে। সো অবভিয়াসলি আই এম হ্যাভিং এ ফ্যান্টাস্টিক লাক্সারিয়াস লাইফ। এটা কি আপনার মিডিয়া ক্যারিয়ারই সম্ভব করেছে? অবশ্যই। আমি যদি ইন্ডাস্ট্রিতে কাজ না করতে পারতাম, এত শুটিং না করতাম, তাহলে তো অফকোর্স আমি একটা গাড়ি কিনতে পারতাম না, রাইট? আচ্ছা, এবারে আপনার সাথে ধাঁধা খেলবো। দর্শক, এবারে ধাঁধা রাউন্ড। দুই ভাই দেখে, 5 ভাই তোলে, 32 ভাই খায়, বলুন তো কি? দুই ভাই দেখে, তারপর 5 ভাই তোলে, 5 ভাই তোলে, 32 ভাই খায়। ওই তো চোখ, হাত আর দাঁত। She's so much intelligent, okay? হয়েছে। পানিতে জন্ম তার, পানিতে বাস, পানিতে পড়লে সর্বনাশ। জানতাম, পানিতে পড়লে সর্বনাশ হয়ে যায়। ছোটবেলায় আমরা এই ধারাটা নিয়ে অনেক অনেক খেলছি। মানে পানিতেই জন্ম তার, পানির মাধ্যমেই হয়, পানিতেই বাস, আবার পানিতে পড়লে সর্বনাশ হয়ে যায়। ভুলে গেছিলাম, জানতাম এটা এত সহজ আর খুবই মজার জিনিসটা, কিন্তু আমি ভুলে গেছি, মনে নাই একদম। সমুদ্রের পানি থেকে কি হয়? লবণ। তো লবণ পানিতে পড়লে তো আবার নষ্টই হয়ে যায়। হ্যাঁ, ট্রু। লবণ তো পানি থেকেই হয়। একদম একদম, ভুলে গেছি, মনেই নাই। দর্শক, এই মুহূর্তে আমাদের অ্যাক্টিং রাউন্ড। আচ্ছা, প্রথমে এখানে স্ক্রিপ্ট বাদে আমি আপনাকে একটা মিমিক্রি করতে দেব। সেটা হচ্ছে আপনার মিতা, মানে মৌসুমী আপু, চিত্রনায়িকা, তাহার মিমিক্রি করে দেখাবেন। এবং আমি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আপনার চেহারার মধ্যে অনেকটা মৌসুমী, এটা অনেকেই বলে, এটা অনেকে আমার কাছেও লাগে। তো দেখি আজকে এই যে মিমিক্রিতে পূর্ণিমা আপু বেস্ট, বেস্ট মানে বেস্ট বেস্ট। ওকে, আই ক্যান ট্রাই। ওকে, মৌসুমী আপু, দেখি মৌসুমী কিভাবে মৌসুমীকে নকল করলো। সমৃদ্ধি, প্লিজ মকটা দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। এবারে আপনাকে একটা মিমিক্রি করতে হবে। মিমিক্রি না, শাবনুর একটা ডায়লগ। আগে প্রেমের মাঠ ছোট ছিল, 2 জনের বেশি হাঁটতো না, এখন প্রেমের মাঠ মডার্ন হয়েছে, একসাথে অনেক জনের ভালোবাসা দৌড়াদৌড়ি করুন যায়। আমি দেখছি যে পুরোপুরি শাবনুর আপু। ও মাই গড, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। লাস্ট ওয়ান, এটাও শাবনুর আপু। সেটা হচ্ছে, বাহ মিস্টার বাঁধন, বাহ, আপনি আমাকে বসতে বলবেন, আমি বসে পড়বো। আপনি আমাকে দাঁড়াতে বলবেন, আমি দাঁড়িয়ে পড়বো। আপনি আমাকে বলবেন শুয়ে পড়তে, আমি শুয়ে পড়বো। কি ভেবেছেন আপনি, আমি কি আপনার খেলার পুতুল? না, তা হবে না। বাহ মিস্টার বাঁধন, বাহ, আপনি আমাকে বসতে বললে আমি বসে যাব, আপনি আমাকে দাঁড়াতে বললে আমি দাঁড়িয়ে যাব, আপনি আমাকে শুতে বললে আমি শুয়ে পড়বো। আপনি কি ভেবেছেন আমি কি আপনার হাতের খেলার পুতুল? না, তা হবে না। বাহ, চমৎকার চমৎকার। মানে অ্যাক্টিং রাউন্ডে আপনি 100-তে 100। এবারে আবারও করে 100 পাইলাম। ও মাই গড, 100। দর্শক, এবারে হার্ড টক। আচ্ছা, দুলাভাইয়ের সাথে ঝগড়া হলে কে মার খায়? কেউ মার খায় না। আচ্ছা, দুলাভাইয়ের মোবাইল চেক করা হয়? তো হবেই মাঝে মাঝে, সামটাইমস। কোন জিনিসটা বললে আপনি খুব রেগে যান? জি, আপনার মাসিক ইনকাম কত, আপনার ঈদের বাজেট কত, আপনার সারা গায়ে কত টাকার জিনিস আছে, আপনি উটের দুধ খান নাকি আপনি হাতির দুধ খান, এইসব জিজ্ঞেস করলে রেগে যাই। হাতির দুধ খাওয়া যায়? আল্লাহ জানে, যে উটের দুধ খায় ওকে জিজ্ঞেস করা উচিত যে হাতির দুধ খান না। আচ্ছা, অভিনয় জীবনে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত কোনটি? অনেক অস্বস্তিকর মুহূর্ত অভিনয় জীবনে। ছোট করে অভিনয় জীবনে অস্বস্তিকর মুহূর্ত, যে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত তো এটাই লাগে যখন মানুষ ইনসিকিউর
ইনসিকিউর হয়। ধরো আমি খুবই হাম্বল হচ্ছি, খুবই কাইন্ড হচ্ছি, খুবই ফ্রেন্ডলি হচ্ছি, বাট ইউ জাস্ট ইনসিকিউর অর ইউ জাস্ট লো স্টেট অফ মাইন্ড দেখে তুমি আমার এই ভালোবাসাটা বা আমার কাইন্ডনেসটা নিতে পারছো না। এর বাইরে মানে মানে ব্যাড থিং এর কি হইতে পারে বলো? নায়িকারা তো অনেক ধরনের সোশ্যাল যুদ্ধ দেখতে পারে, ডিজিটাল যুদ্ধ। আপনার মধ্যে কার সাথে ডিজিটাল যুদ্ধ করতে চান? আমি কারোর সাথে যুদ্ধ করতে চাই না, ডিজিটাল যুদ্ধ। জীবনে কয়টা ছেলেকে কষ্ট দিয়েছেন? কয়টা ছেলেকে কষ্ট দিয়েছি? সহজ বাংলায় ছ্যাঁকা দিয়েছে। ছ্যাঁকা দিয়েছি একজনকে কি দুইজনকে মনে হয়? তারা কি মানে তাদের মধ্যে একজন কি ভাইয়া? না, ওকে তো দিতেই আছে কষ্ট বোধহয় রোজই। সারা জীবন ছ্যাঁকাচ্ছে। আপনার জীবনের একটি সিক্রেট বলেন। বলে তো এটা সিক্রেট থাকবে না। এখন তো সবই সিক্রেট গুলো ফাঁস করার ট্রেন্ড। আমার জীবনের বড় একটা সিক্রেট হচ্ছে আমি কখনোই ট্রেন্ডি না, মানে আমি ট্রেন্ডের সাথে কখনো গা ভাসাইতে পারি নাই আজ পর্যন্ত। চেষ্টা করছি কিন্তু হয় নাই আমাকে দিয়ে বিষয়টা, এটা একটা সিক্রেট। বাহ, আপনার ক্রাশ কে? ইউ? Oh my god, thank you so much. I love it too. কখনো মিথ্যা কথা বলে ধরা খেয়েছেন? হ্যাঁ, আমি মিথ্যা কথা বললেই ধরা খাই। আজকে কোন মিথ্যা কথাটা বলছেন? আজকে তো এখনো পর্যন্ত একটা বললেই দেখি ধরা খাই না, কিন্তু মিথ্যা কথা বললেই ধরা খাই। বিশ্বাস করো, তুমি আমার চোখ মুখ দেখলে বুঝবো যে আমি মিথ্যা কথা বলছি। বাহ, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ খুব চমৎকার একটা আড্ডা হলো। আমার মনে হয় যে স্ক্রিপ্টের বাইরে যদি আড্ডাটা হতো আরো বেটার হতো। এবং ইনশাআল্লাহ আবারও কোথাও দেখা হয়ে যাবে, এবং আমি খুবই পছন্দ করি আপনার সাথে আড্ডা দিতে। হ্যাঁ, তোমার সাথে আমার আড্ডাগুলো আমি তো তোমার প্রচুর ফ্যান। আমি তোমার ইন্টারভিউ দেখতে থাকি বিভিন্ন রকম, এবং তুমি যেভাবে প্রশ্ন করো বেশ মজা করেই দেখি মাঝে মাঝে, এবং ওই যে যাদেরকে প্রশ্ন করো তাদেরকেও দেখি আর কি। তো বেশ ভালো লাগে আমার। কিন্তু তোমার সাথে আমার আড্ডা যখন হয় তখন এই আড্ডাটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়। তখন আমি একটু চাপে থাকি। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ শিল্পীর কথা অনুষ্ঠানে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ আমাকে শিল্পীর কথায় আমন্ত্রণ জানানোর জন্য। শিল্পীর কথার সাথে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিল্পীর কথার সাথে থাকুন।